আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বিসিএস সহ অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য বিশেষ করে ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা নেবেন ভবিষ্যতে, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি বাংলা ও সাহিত্য পাঠ নিয়ে কথা বলবো। ধারাবাহিকভাবে আপনারা প্রত্যেক পার্ট বাই পার্ট ভিডিও পাবেন। বিশেষ করে যারা জব সলিউশন পড়েন ইন ডিটেলস, জব সলিউশনের যে ব্যাখ্যা সহ যে কোশ্চেনগুলো পড়েন এবং একটা গুছালো নোট, মানে একটা সম্পূর্ণ এলোমেলো না পড়ে গুছানো যে নোট বাংলা এবং সাহিত্যের উপরে, সেটা আমি পর্যায়ক্রমে আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট দিবেন এবং দেখবেন। এবং আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, বা আমার কোনো কিছু কারেকশন করা লাগলেও সেটা আপনারা বলবেন সুন্দরভাবে। তো বাংলা ও সাহিত্যের পার্টটা খুবই ইম্পর্টেন্ট, সেটা বিসিএস হোক আর যে কোনো জবের বা কম্পিটিশনের এক্সাম হোক। তো এখানে কিছু করছি না, আমি সাজাইছি সুন্দর করে বাই প্যাটার্ন। সেটা হচ্ছে প্রথমে হুমায়ুন আজাদ, বাংলা ও সাহিত্য পার্টের মধ্যে হুমায়ুন আজাদ। এখন হুমায়ুন আজাদ থেকে দুইটা ট্রামের কোশ্চেন খুব বেশি হয়, সেটা হচ্ছে প্রবন্ধ গ্রন্থ আর উপন্যাস। মানে হুমায়ুন আজাদের প্রবন্ধ গ্রন্থ কোনগুলো আর উপন্যাস কোনগুলো। এখন আপনি তো ১০ম গ্রেড থেকে ২০তম গ্রেড হোক আর বিসিএস হোক, এখন একজন রাইটারের ২০টা থেকে ৩০টা বই মনে রাখা সো টাফ, সেটা প্রবন্ধ গ্রন্থ হোক আর উপন্যাস হোক। এখন যে কোশ্চেনগুলো বারবার রিপিট হচ্ছে, বারবার আসছে হুমায়ুন আজাদকে নিয়ে, সেই প্রশ্নগুলো আপনারা ঠুরস্থ করেন। কোনো না কোনো পরীক্ষা ইনশাল্লাহ এখান থেকে কমন পাবেন আশা করি। তো এখানে হুমায়ুন আজাদের প্রবন্ধ গ্রন্থের ভিতর আছে কি, লাল নীল দীপাবলি। প্রথমটা হচ্ছে লাল নীল দীপাবলি। এরকম অনেক কোশ্চেন হয়েছে অনেক এক্সামে, জব এক্সামে, যে লাল নীল দীপাবলি কার লেখা, এরকম কোশ্চেন হয়েছে। আবার এমন হয়েছে যে নিচের কোনটি হুমায়ুন আজাদের প্রবন্ধ গ্রন্থ, দুইভাবে কোশ্চেন হয়ে থাকে। তারপরে আজ এখানে কত নদী সরোবর, কত নদী সরোবর, এটাও ইম্পর্টেন্ট। এটা দিয়ে অনেকবার প্রশ্ন হয়েছে, বারবার প্রশ্ন হয়েছে, আপনারা দেখবেন জব সলিউশন বা বিভিন্ন বিগত দিনের কোশ্চেন। তারপরে ৩ নম্বর আছে বাংলা সাহিত্যের জীবনী, বাংলা সাহিত্যের জীবনী, এটা দিয়েও কোশ্চেন হয়েছে অনেক। বাংলা ভাষার জীবনী, আপনারা মনে রাখবেন বাংলা সাহিত্যের জীবনী আর বাংলা ভাষার জীবনী, এই দুইটা কিন্তু কনফিউজ ফেলানোর জন্য বারবার এই কোশ্চেন আসে, অনেক সময় আসে যে বাংলা সাহিত্যের জীবনী কার লেখা, বাংলা ভাষার জীবনী কার লেখা। তাহলে এই দুইটাই কিন্তু হুমায়ুন আজাদের লেখা। তাহলে এখানে 4টা প্রবন্ধ গ্রন্থের নাম আপনারা একদম ঠুরস্থ করে ফেলবেন। তারপরে তার হচ্ছে উপন্যাস। উপন্যাস কি, ৫৬,০০০ বর্গমাইল। ৫৬,০০০ বর্গমাইল উপন্যাস কার লেখা, হুমায়ুন আজাদের। পাকশার জামিন সাদবাদ, এই প্রশ্নটা অনেক কম্পিটিশন পরীক্ষা বা অনেক চাকরির পরীক্ষা আসছে, যে পাকশার জামিন সাদবাদ কার লেখা, হুমায়ুন আজাদের। সবকিছু ভেঙে পড়ে, এই প্রশ্ন বিসিএসও আসছে, অন্যান্য জব এক্সামে আসছে। সবকিছু ভেঙে পড়ে, উপন্যাসটি কার লেখা, হুমায়ুন আজাদের। তাহলে আপনারা প্রবন্ধ গ্রন্থ কোনটা, উপন্যাস কোনটা এলোমেলো করা যাবে না, কোনটা প্রবন্ধ গ্রন্থ আর কোনটা উপন্যাস, সেটা আপনাদের একদম মুখস্থ করতে হবে। এখানে জাদুবিদ্যা কিছুই নাই। বাংলা ও সাহিত্যে বুঝে শুনে একদম নিয়মতান্ত্রিকভাবে এবং নোট আকারে সেগুলো মুখস্থ রাখলে পরীক্ষায় হুবহু কমন পাবেন ইনশাল্লাহ। তারপরে সৈয়দ শামসুল হকের যেটা আছে, যে সৈয়দ শামসুল হকের দুইটা টপিক্স থেকে প্রচুর প্রশ্ন আসে, সেটা হচ্ছে নাটক এবং উপন্যাস। আমি একটা কবি বা সাহিত্যিক বা উপন্যাসিকের যে টপিকসগুলো থেকে প্রশ্ন হয়, রিপিট হয় বারবার, সেই জিনিসগুলোই দেওয়ার ট্রাই করবো বা চেষ্টা করব। যেমন সৈয়দ শামসুল হক থেকে নাটক এবং উপন্যাসের থেকে কোশ্চেন হয়, বারবার রিপিট হয়। সৈয়দ শামসুল হকের নাটক কোনগুলো, পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। নুরুল উদ্দিনের সারা জীবন, গণনায়ক, যুদ্ধ যুদ্ধ। তাহলে এই 4টা হচ্ছে তার নাটক। সৈয়দ শামসুল হকের 4টা খুব গুরুত্বপূর্ণ নাটক কি, পায়ের আওয়াজ পাওয়া যায়। এই পায়ের আওয়াজ পাওয়া যায় অনেক পরীক্ষায় আসছে, অনেক পরীক্ষায় আপনারা দেখবেন অনেক পরীক্ষা আছে। তারপরে 2 নম্বরটা অনেক পরীক্ষা আছে, নুরুল উদ্দিনের সারা জীবন। নুরুল উদ্দিনের সারা জীবন, নুরুল উদ্দিনের সারা জীবন নাটকটির কার লেখা, সৈয়দ শামসুল হকের। এবং এমভাবে কোশ্চেন আসছে যে সৈয়দ শামসুল হকের লেখা নিচের কোন নাটকটি। তাহলে আপনারা 4টা নামই আত্মস্থ করে ফেলবেন। তার এবারে উপন্যাস, সৈয়দ শামসুল হকের উপন্যাস নিষিদ্ধ লোবান, খুব ইম্পর্টেন্ট। তারপরে নীল দংশন,
এক মুঠো জন্মভূমি, খেলারাম খেলে যা, এই প্রশ্নটা আসে। খেলারাম খেলে যা কার লেখা উপন্যাস? সীমানা ছাড়িয়ে। সীমানা ছাড়িয়ে অনেক কম্পিটিশন পরীক্ষা আসছে, অনেক 14-15তম গ্রেডে 10তম গ্রেডে জবের আসছে অনেক। তাহলে আপনারা সৈয়দ শামসুল হকের উপন্যাসে উপন্যাসের যে ইম্পর্টেন্ট যে 5টা উপন্যাস আছে এখানে, সেই 5টা উপন্যাস এখানে আপনারা সুন্দরভাবে নোট করে রাখবেন, বা সবচেয়ে বেটার হয় মুখস্থ রাখবেন, কারণ মেমোরিতে কোনো কিছু নোট সেটাই আসল নোট। আপনারা হয়তো খাতা কলমে নোট করে রাখবেন, ডায়েরিতে নোট করে রাখবেন, সেটা পরবর্তীতে হয়তো পড়ার সুযোগ নাও হতে পারে বা রিভিশন। সবসময় মনে রাখবেন, নোট করার আগে খুবই ভালো একটা পরামর্শ দিই, আপনারা মেমোরিতে বা ব্রেনে নোট করে ট্রাই করবেন, যে আমি এটা আগে মেমোরিতে নোট করব, তারপরে ডায়েরিতে বা খাতায় নোট করব। তাহলে দেখবেন ওটা নেক্সট আর ভুল হওয়ার পসিবিলিটি অনেক কম ইনশাল্লাহ। তারপরে এখানে একটা কোশ্চেন আছে যে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে। এই খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এটা অনেক পরীক্ষায় আসে, বা এটা আপনার জেনে রাখা উচিত। এটা ভাইবা বোর্ডে অনেক কোশ্চেন আসে এটা নিয়ে, যে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে। এটা কি, বা এটা তো ভাইবা বোর্ডে মাস্ট আপনাদের কোশ্চেন করতে পারে, যে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে। এটা রবীন্দ্রনাথের একটা গান, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা কোশ্চেন করাটা খুব স্বাভাবিক ভাইবা বোর্ডে। তাহলে আমরা সবাই রাজা আমাদের রাজার রাজত্বে, এটা রবীন্দ্রনাথের একটা গান। রবীন্দ্রনাথের রচিত গানের সংখ্যা কতটি? মোট 2232টি, অর্থাৎ 2232টি। তাহলে রবীন্দ্রনাথ রচিত গানের সংখ্যা মোট কতটি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 2232টি। রবীন্দ্রনাথ রচিত গানের সংকলন হলো কি? গীত বিতান। খুব এই এমসিকিউটা অনেক পরীক্ষা আসছে, ইভেন বিসিএসও আসছে। রবীন্দ্রনাথ রচিত গানের সংকলনের নাম কি? গীত বিতান। এবং এটা কত সালে পাবলিশড হয়? এটা 1939 সালে। কত সালে? এটা 1939 সালে। সো তারপরে এখানে একটা জিনিস আছে যে ইব্রাহিম খাঁর গুরুত্বপূর্ণ কিছু লেখা আছে, সেটা হচ্ছে যে আনোয়ার পাশা, ইস্তাম্বুল যাত্রীর পথ, সোনার শিকল। তাহলে ইব্রাহিম খাঁর এই 3টা গুরুত্বপূর্ণ আপনারা মনে রাখবেন, যে ইব্রাহিম খাঁর গুরুত্বপূর্ণ বই 3টা লেখা, সেটা হচ্ছে আনোয়ার পাশা, ইস্তাম্বুল যাত্রীর পথ, সোনার শিকল। তাহলে এই 3টা নাম আসলে পরে সেটার লেখককে ইব্রাহিম খাঁ। তারপর এখানে আছে আপনার আখতারুজ্জামান ইলিয়াস, খুবই ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার চাল, বিশেষ করে জব পরীক্ষার জন্য আখতারুজ্জামান ইলিয়াস খুব ইম্পর্টেন্ট, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে বিসিএস হোক আর অন্যান্য আদার্স জবের জন্য খুব ইম্পর্টেন্ট। সো আখতারুজ্জামান ইলিয়াসের বইগুলো আমরা এট গ্লান্স মনে রাখার চেষ্টা করব। দোজকের ওম, অন্য ঘরে অন্য স্বর, খুয়ারি, দুধে ভাতে উৎপাত, জাল স্বপ্ন স্বপ্নের জাল। এই জাল স্বপ্ন স্বপ্নের জাল পরীক্ষায় আসছে, কম্পিটিশন পরীক্ষায় অনেক আসছে। তাহলে আপনারা এই 5টা জিনিস খুবই সুন্দর করে সারিবদ্ধভাবে নোট করে রাখতে পারেন, এবং মেমোরিতেও নোট করে রাখতে পারেন। মেমোরিতে নোট করে রাখার অর্থ হচ্ছে মুখস্থ করে রাখা। তারপরে এখানে আছে একটা টপিকস, যে নিচের তুর্কি শব্দ দিয়ে অনেক প্রশ্ন আসে, যে নিচের কোনটি তুর্কি শব্দ, বা এরকম আসে যে চাকর কোন শব্দ, বা কাশি কোন শব্দ, বা দারোগা কোন শব্দ। তাহলে তুর্কি শব্দগুলো আমি সুন্দর করে, যেগুলো পরীক্ষায় বেশি অধিক সংখ্যায় আসে, সেগুলো হচ্ছে চাকর, চাকু, তোপ, দারোগা, কাশি। চাকর, চাকু, তোপ, দারোগা, কাশি। চাকর, চাকু, তোপ, দারোগা, কাশি। মনে রাখবেন, এটা ঠুরস্থ রাখবেন এক লাইনে। এটা কি শব্দ? তুর্কি শব্দ, পরীক্ষায় অনেক আসে। তারপরে এখানে মেজর রফিকুল ইসলাম, তিনি বীর উত্তম খেতাবপ্রাপ্ত। তো মেজর রফিকুল ইসলাম বীর উত্তম খেতাবপ্রাপ্ত, তার কিছু গুরুত্বপূর্ণ বই আছে, সেটা হচ্ছে যে লেখনী, সেটা হচ্ছে লক্ষ্য প্রাণের বিনিময়ে, ৭১-এর বিজয়গাথা, শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রতিরোধের প্রথম প্রহর। তাহলে এখানে যে 6টা বই আছে, তার লেখা কে? মেজর রফিকুল ইসলাম। তিনি কি বীর উত্তমে খেতাবপ্রাপ্ত, তিনি আমাদের দেশের গর্ব। সো তার ইয়েগুলো আপনারা মনে রাখবেন, বিশেষ করে যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, বা 10ম গ্রেড থেকে 12 গ্রেডতম, তারা তো মনে রাখবেন, তাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। লক্ষ্য প্রাণের বিনিময়ে,
একাত্তরের বিজয় গাথা, শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের ইতিহাস, প্রতিরোধের প্রথম প্রহর। সো এটা আশা করি সুন্দর করে মনে রাখবেন। তারপর এখানে একটা বিষয় আছে টপিকস, সেটা হচ্ছে কতগুলো শব্দ কেবল পুরুষ বোঝায়। খুব ইম্পর্টেন্ট এটা, বাংলা ও বাংলা সাহিত্যের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কতগুলো শব্দ কেবল পুরুষই বোঝায়, এদের লিঙ্গান্তর হয় না, মানে যেটা লিঙ্গান্তর হয় না সেটা শুধুমাত্র পুরুষকেই বোঝাবে। তাহলে সেই শব্দগুলো কোনগুলো আমরা দেখি। সেই শব্দগুলো হচ্ছে কবিরাজ, ঢাকি, কিতদার, কাজী, কেরানি, সেনাপতি। তাহলে এখানে যে 6টা শব্দ আছে এগুলো সবসময় পুরুষ বাচক শব্দ, এগুলোর কখনো লিঙ্গান্তর হয় না। তাহলে এই শব্দগুলো কি কি? কবিরাজ, ঢাকি, কিতদার, কাজী, কেরানি, সেনাপতি। কবিরাজ, ঢাকি, কিতদার, কাজী, কেরানি, সেনাপতি। তাহলে এই 6টা নাম মনে রাখবেন। এই 6টা থেকে পরীক্ষা বারবার আসে, বারবার রিপিট হবে বারবার। তাহলে আমি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি এবং পর্যায়ক্রমে। এটা হচ্ছে পার্ট 1, এটা হচ্ছে প্রথম পর্ব এবং ধারাবাহিকভাবে আপনারা প্রত্যেকটা পর্ব পাবেন। বাংলা সাহিত্য থেকে শুরু করতেছি, এটা প্রত্যেকটা টপিকস থেকে আপনারা পাবেন সুন্দর করে। এবং আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যেন আমার ভিডিওটা আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যান। সো ধন্যবাদ সবাইকে।